কুষ্ঠ চিকিৎসা সহজলভ্য না হয় ভোগান্তি চরমে রোগীদের হয়রানি থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি। বর্তমান ইসির অধীনে আগামী জাতীয় নির্বাচন বললেন হাসান মাহমুদ। নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচন হলে বিএনপি অবশ্যই অংশ নেবে মন্তব্য রিজভীর। নারায়ণগঞ্জে ময়লা ফেলার নির্ধারিত স্থান না থাকায় দুর্ভোগে নগরবাসী, সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। এবং শেরপুরের চরাঞ্চলে চলছে রাসায়নিক ও বিষমুক্ত টমেটো চাষ, পোকা দমনে ব্যবহার হচ্ছে বিশেষ পদ্ধতি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। কুষ্ঠরোগের চিকিৎসা সহজলভ্য না হয় সারা দেশে এ ধরনের রোগীদের ভোগান্তি চরমে। সব সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেতে হয় নীলফামারী ডেনিশ বাংলাদেশ লেপ্রোসি মিশনে। এমন হয়রানি থেকে রক্ষা পেতে কুষ্ঠরোগের চিকিৎসা সহজলভ্য করার দাবি ভুক্তভোগীদের। নীলফামারী প্রতিনিধি মোহাম্মদ হাসান রাব্বির সহায়তায় নীলফামারী থেকে ফিরে জানাচ্ছেন এআর বাদল। আসা যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হয়, সাথে আমার একটা বাচ্চা আছে, বাচ্চারও সমস্যা হয়। নিজ জেলায় কুষ্ঠরোগের চিকিৎসা ব্যবস্থা চেয়ে অনুরোধ করছিলেন এই তরুণী। ব্রাহ্মণবাড়িয়া তো মানে এমনি এই যে বক্ষব্যাধি সেন্টার থেকে সরকারি ওষুধ দেয়, 12টা পাতা দেয়, কিন্তু হাত পা বাঁকা হয়ে গেলে তো অপারেশন করেন। 436 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নীলফামারীতে আসা তরুণীর মতো ভোগান্তির কথা জানাচ্ছিলেন অন্যরাও। বগুড়া জেলায় একটা সরকারি হাসপাতাল যদি চিকিৎসা হতো তাহলে নীলফামারী আসতে হতো না। কুষ্ঠের কারণে বিকলাঙ্গ বা প্রতিবন্ধীদের দেয়া হয় ওয়াটার থেরাপি। এই থেরাপিটা আমরা বিশেষ করে অ্যানাস্থেটিক ফুট বা যাদের পায়ে অবশতা আছে বা তারা টের পায় না, তাদেরকে আমরা এটা দিয়ে থাকি। দেশে বছরে কুষ্ঠের কারণে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হচ্ছে আক্রান্তদের শতকরা 10 ভাগ। এদের অনেককেই চিকিৎসার পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করছে বেসরকারি সংস্থাটি। আর আমার করলো কি, আমার 25,000 টাকা দিল। আলু বেচাচ্ছি 3,000 টাকা, 3,000 টাকার পর একটা ছাগল নিছি। সরকারের কাছে এমন সেবার দাবি জানালেন সুবিধা বঞ্চিতরা। আমি এক পা নিয়ে কোনো কাজ করতে পারি না। এখন প্রতিবন্ধীর থেকে যদি সরকার থেকে আমাদের কিছু সহযোগিতা করতো, কোন রকম সংসার চালাইতাম। ইতিমধ্যে এ ধরনের সহায়তা প্রকল্প নেয়ার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সরকার তো আপনারা জানেন প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করছে, প্রতিবন্ধীরা ভাতা পেয়ে থাকে, প্রতিবন্ধীদের জন্য চাকরির কোটা রাখা আছে। তো এই ব্যবস্থা তো সরকার করেছে, কিন্তু ওনাদের ক্ষেত্রেও এটা একই নিয়ম প্রযোজ্য, এখানে কোনো ভিন্নতা নাই। অতি দরিদ্ররাই কেন কুষ্ঠে বেশি আক্রান্ত হয় এমন প্রশ্নের জবাবে এই বিশেষজ্ঞ বললেন, অন্য আরো কারণের পাশাপাশি পুষ্টিহীনতা এর জন্য দায়ী। গরিব মানুষেরা পুষ্টির অভাবে ভোগে। আমরা অনুমান করছি যে হয়তো তাদের ন্যাচারাল যে ইমিউনিটিটা, এটা গ্রো হতে যে পুষ্টির একটা ভূমিকা থাকে, সেটারও ক্ষেত্রে একটা ঘাটতি থাকতে পারে, যার জন্য গরিব মানুষ এই রোগের ক্ষেত্রে আক্রান্ত হয়। তবে ধনীরাও কিন্তু কুষ্ঠরোগে আক্রান্ত হয়। বিষয়টি আমলে নিয়ে কুষ্ঠরোধে বাজেট বাড়ানোর আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। কুষ্ঠরোগের ব্যাপারে কিন্তু আমরা আগের মতো আর আতঙ্কিত নই। মানুষের সচেতনতা বেড়েছে এবং মানুষ এখন রোগের চিকিৎসা পাচ্ছে। কুষ্ঠরোগটা এখন বলতে গেলে কিছুটা এলাকায় সীমাবদ্ধ হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করছি, বাজেট বাড়ানোর জন্য চেষ্টা করছি, এবং বাজেট বাড়ানোর মধ্য দিয়ে আমরা এই ধরনের যে কিছুটা কুষ্ঠ রোগ যেগুলো হয়তো নিরাময় করা যাচ্ছে না, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এআর বাদল, আরটিভি, ঢাকা। 53তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল রাত 10টা 5-এ ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে 3 দিনের সরকারি সফরের জন্য ঢাকা ছাড়েন তিনি। আজ বিকেলে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেস্ট থিঙ্ক টাস্ক কনফারেন্স হিসেবে বিবেচিত সম্মেলনে পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে সহ বিশ্বের 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিচ্ছেন। 18 ফেব্রুয়ারি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
একই দিনে সম্মেলনের প্যানেল আলোচনায় জলবায়ু নিরাপত্তা এবং গুড কপ ব্যাড কপস শীর্ষক পর্যালোচনা সভায় অংশ নেবেন শেখ হাসিনা। মিউনিক নিরাপত্তা সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র সই হতে পারে। 19 ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে পরমাণু বিজ্ঞান ডক্টর ওয়াজেদ মিয়ার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। হাসান মাহমুদ জানান, আগামী নির্বাচনে ই-ভোটিং সিস্টেম চালু হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আলোচনা অনুষ্ঠানে ওয়াজেদ মিয়ার নামে দেশের বৈজ্ঞানিক স্থাপনার নামকরণেরও দাবি জানান বক্তারা। পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে নির্বাচনকালীন সরকার যেরকম থাকে, চলতি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে, আমাদের দেশেও এর কোনো ব্যত্যয় হবে না। নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা এবং নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নির্বাচন হয় না। আমি আশা করব যে আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিশ্ব ব্যাংকের গাড়ি তলব করা এবং বিশ্ব ব্যাংক নিয়ে সরকারের মন্ত্রীরা নেতিবাচক মন্তব্য করায় ভবিষ্যতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় রিজভী আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন একতরফা ভাবে করার নানা ষড়যন্ত্র করছে। জনগণের ভোটের অধিকার ফেরাতে বিএনপি সেই চেষ্টা রুখতে আন্দোলনে নামবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হলে বিএনপি অবশ্যই তাতে অংশ নেবে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের লম্ফঝম্প, লাফালাফি ও দাম্ভিকতা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্ব ব্যাংকের সম্পর্কের অবনতি হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। আর এতে করে বাংলাদেশের চলমান অনেক উন্নয়ন প্রকল্পে অর্থায়নে সংকট সৃষ্টি হতে পারে। ফলে বিশ্ব ব্যাংক সম্পর্কে সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে দায়িত্ব জ্ঞানহীন নেতারা যেভাবে বক্তব্য রাখছেন, তা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অশনি সংকেত। দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। দুপুরের পর থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়। বিপিজি, এমইএ ও তাইওয়ানের চান চাও ইন্টারন্যাশনাল কোম্পানির যৌথ উদ্যোগে চলছে 4 দিনের এই আয়োজন। এতে 14টি দেশের 450 প্লাস্টিক পণ্য, প্যাকেজিং, প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই আয়োজন দেশের প্লাস্টিক শিল্প বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিপিজি, এমইএ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। প্রোডাক্টিভিটিটাকে বাড়ানো যায় কিভাবে, নতুন নতুন অ্যাডিটিভ যেগুলি, নতুন নতুন র মেটেরিয়াল যেগুলি এসছে পৃথিবীতে, ওগুলিকে নিয়ে এসছে। তো এরাই আসার কারণে আমাদের পছন্দ মতো আমাদের ইকুইপমেন্ট কিনতে পারি এবং সাথে সাথে আমরা নতুন টেকনোলজির সাথে পরিচিত হতে পারি। বিশেষ করে আমাদের ছোট এবং মাঝারি শিল্প ইন্ডাস্ট্রির জন্য খুবই উপকৃত এই মেলাটা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী মুক্তা মাহমুদ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তা, আন্তর্জাতিক এই প্লাস্টিক মেলার 3য় দিনে বায়ার এবং সেলারদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের রেসপন্স কেমন লক্ষ্য করছেন আমাদের জানাবেন। মিতু, আপনি যেটা বললেন যে মেলার যে 3য় দিন, সেই 3য় দিনে কিন্তু সেলার যারা আছেন এবং যারা বায়ার আছেন তাদের কিন্তু একটা মিলন মেলা। এখানে যারা প্লাস্টিক উৎপাদন করেন বা প্লাস্টিক উৎপাদনের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু সবাই একসঙ্গে এক ছাদের নিচে কিন্তু সব কিছু এখানে পেতে পারেন বা তারা দেখতে পারেন যে তাদের ব্যবসার জন্য যেটা সুবিধা সবাই কিন্তু সেটা নিতে পারেন। আমরা দেখলাম, আমরা কোনো এখানে যারা বায়ার এসেছে তাদের সঙ্গে কথা বলেছি এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, দেশের বাইরে থেকেও এসেছেন এবং
যে বিষয়গুলো আছে যে প্লাস্টিক উৎপাদনের যে মেশিনগুলো, সেই মেশিনগুলো কিন্তু খুব সস্তায় বা কোন কোম্পানির মেশিনটা ভালো সবই কিন্তু একসাথে এবং প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো যেগুলো উৎপাদন করছে সেই প্রোডাক্টগুলোর সাথেও কিন্তু পরিচিত হতে পারেন। তো এরকমই বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার কাছে আমরা জানতে চাইবো যে এই যে 3 দিন ধরে মেলা চলে আসছে, আজকে তো 3য় দিন, তো এই আপনি মেলাতে কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের মেলাতে অংশগ্রহণের একটু উদ্দেশ্য আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আজকে মেলা আমার 3য় দিন, ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার। আমাদের বিভিন্ন প্লাস্টিক ম্যানুফ্যাকচার, আমাদের মেশিন এবং র মেটেরিয়ালস এবং আমাদের যারা প্লাস্টিক আইটেম আমরা বাংলাদেশে তৈরি করে যাচ্ছি, আমাদের একটি মিলন মেলা এটা। এখানে আমাদের নিত্য নতুন আমাদের টেকনোলজির সাথে আমরা পরিচিত হচ্ছি, অ্যাডভান্স অনেক মেশিন এখানে আসছে, র মেটেরিয়াল সহ আমরা ভালোভাবে পরিচিত হতে পারছি এবং নতুন আইডিয়া আমরা নিচ্ছি। মিতু, আপনি যেটা শুনলেন যে তারা কিন্তু নতুন নতুন আইডিয়া এবং কিভাবে প্লাস্টিক উৎপাদন করা যায়, খুব সস্তায় কিভাবে করা যায় বা যেটা ভালো সেটার দিকেও কিন্তু তাদের নজর আছে। এরকমই একটা কোম্পানি IMB একটা কোম্পানি তারা এসেছেন এবং তারা বিভিন্ন মেশিন আদি নিয়ে এসেছেন এবং এখানে সাপ্লায়াররা আসেন তারা, তো তাদের কাছে একটু জানতে চাইবো তারা কেমন সাড়া পাচ্ছেন। একটু আপনি বলবেন যে আপনি কেমন সাড়া পাচ্ছেন। আচ্ছা, বিগত কয়েক বছরের তুলনায় এবছর অনেক কাস্টমার রেসপন্স বেশি, কারণ ডে বাই ডে আমাদের প্লাস্টিক আইটেমটা বাড়ছে। সেজন্য আমরা মেশিনও শো করেছি, আমরা 3 ধরনের মেশিন শো করেছি এবং আমার কোম্পানি IMB ইন্টারন্যাশনাল BD লিমিটেড অনেক ভালো সাড়া পাচ্ছে এবং আশা করি বিগত কয়েক বছর তুলনায় এবছর আমরা অনেক কাস্টমার রেসপন্স বেশি পাবো। মিতু, আপনি যেটা জানলেন এবং সেলার যারা আছেন এবং সাপ্লায়ার যারা আছেন, বায়াররা আছেন, তাদের কিন্তু সবার একই কথা যে এখানে কিন্তু সবকিছু দেখা যায় এবং খুব যে নতুন নতুন যে প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে, নতুন নতুন যে মেশিনগুলো আসে সেগুলোর সাথে কিন্তু পরিচিত হওয়া যাচ্ছে। একই সঙ্গে নতুন যে বিষয়গুলো আসছে এবং প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে যে নতুনত্ব থাকতে পারে, সব বিষয়ে কিন্তু এখান থেকে এই মেলা থেকে কিন্তু মানুষ জ্ঞান অর্জন করতে পারে এবং ভবিষ্যতে সেটা তার ব্যবসার ক্ষেত্রে অনেক কাজেও আসবে এবং যোগাযোগ স্থাপন করতে পারে দেশ থেকে দেশের বাইরেও। মিতু। জি মুক্তা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন মুক্তা মাহমুদ। সরবরাহ রাজধানীতে নাজির শাইল চাল, আটা ও ময়দার দাম। গরু খাসির গোস্তের দোকানে ধর্মঘটের সূচকে কেজিতে 10 টাকা চালের চড়েছে ব্রয়লার মুরগির দাম, বাড়তি ইলিশের দামও। সপ্তাহের বাজার দরের বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। 2 সপ্তাহ আগেই কেজিতে 5 টাকা বেড়েছিল আটা ও ময়দায়। তার সঙ্গে এ সপ্তাহে প্যাকেট ও খোলা আটায় যোগ হয়েছে আরো 3 টাকা, আর ময়দাতে তো সরেশ আরো 1 কাঠি। প্যাকেট আটা ছিল 55 টাকা, এখন হচ্ছে প্যাকেট 58 টাকা। আর লুজ আগে ছিল 20 টাকা 22 টাকা, এখন হচ্ছে 24 টাকা 25 টাকা। আর ময়দা যেন ছিল 76 টাকা, এখন হচ্ছে 82 টাকা প্যাকেট ময়দা। প্রতিদিন দরকার 10 গাড়ি মাল, ওখানে দেয় 2 গাড়ি 1 গাড়ি, তখন মালটা শর্ট, এই কারণে দামটা বাইরে যায়। নাজির শাইলে 2 টাকা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। আগে ছিল 50, এখন দাম বেড়ে সেটা 52 টাকা হয়েছে আর কি। সাধারণ মানুষ, তাদের জন্য তো অবশ্যই কিছুটা কষ্টের। এদিকে গেল সোমবার থেকে মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বন্ধ দোকান, এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আমাদের মাংস সমিতির যারা আছে তারা তাদেরকে জরিমানা করবো, তার জন্য আমাদের কারণ বাজার পুরো টোটালি বন্ধ। আমরা কারণ বাজারে আসলাম, মনে করেন যে গরু মাংস নাই, এখন খাসি কিনতে আসছি, তাও বলে যে খাসি কাইটা দিব না। এই সুযোগকে লোভে নিয়ে হাঁস মুরগিতে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীদের মুনাফাখোর সিন্ডিকেট। আজকে বেচতেছি বড়টা 150, ছোটটা 160, আর লেয়ার মুরগি লালটা 180 টাকা বেচতেছি আজকে। গত সপ্তাহে বিক্রি করছি 170 টাকা। যেহেতু গরু বন্ধ, দামের ওঠানামা চলছে কাঁচা বাজারে। আলু, পেঁয়াজ, টমেটো, করলাই কমলেও রসুন ও সিমে ঊর্ধ্বমুখী। উস্তা 40 টাকা 50 টাকা আছে, আর এই সপ্তাহে উস্তা 60 টাকা 70 টাকা কেজি বিক্রি করতেছি। মনিটরিং সেলের অ্যাক্টিভিটিসটা একটু বাড়াইতে হবে, যাতে করে ইফেক্টিভলি এটা ইমপ্লিমেন্টেশনে আসে। সেলিম মালিক, RTV, ঢাকা। বৈধ পথে পশু আমদানি ও চাঁদাবাজি বন্ধ করা গেলে 300 টাকা কেজি গরুর মাংস বিক্রি করা সম্ভব। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে একথা জানান মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম। সরকারের আশ্বাসে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট আগামী রোববার থেকে স্থগিতের ঘোষণাও দেন তিনি। আরো জানাচ্ছেন নাজিফ ফরাইজি। দেশের মানুষের খাদ্য তালিকায় অন্যতম প্রধান গরুর মাংস, কিন্তু দিনের পর দিন দাম বাড়তে থাকায় এই প্রিয় খাবার সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। মাংস বিক্রেতাদের অভিযোগ, হাটগুলোতে ইজারাদারদের অতিরিক্ত হাসিল এবং
বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির কারণে দাম বাড়ছে। এসব অনিয়মের প্রতিবাদে গেল সোমবার থেকে ধর্মঘট শুরু করেন মাংস ব্যবসায়ীরা। সারা দেশে মাংস বিক্রি বন্ধ করে দিয়ে যৌথভাবে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, গরু আমদানিতে বৈধ পথ না থাকায় মাংসের দাম বেশি। শুধু 2-3টি দেশের থেকে বৈধ পথে গরু আমদানির ব্যবস্থা করলে 300 টাকার উপরে মাংস বিক্রি করার কথা না। যদি বর্ডারে একটা গরুতে 30,000 টাকা চাঁদাবাজি না হইত, কেন 500 টাকা কিন্তু মাংস খাবে, 300 টাকার নিচে হয়ে যায়। এ ব্যাপারে আগামী রোববার সরকারের সঙ্গে আলোচনা নির্ধারিত হলে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন তিনি। রবিবারের পরে যদি ফলপ্রসূ কোনো আলোচনা না হয়, গাবতলী গণআদারি যারা যদি বাতিল না হয়, তাহলে আলোচনার মাধ্যমে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি আবার ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি সবার মাধ্যমে সিদ্ধান্ত নেবে আবার কবে থেকে আমরা সারা বাংলাদেশে মাংসের ব্যবসা বন্ধ করে দিব। গাবতলীর হাটে ইজারাদারের অতিরিক্ত হাসিল আদায় বন্ধ এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। নাজিব ফরেজি, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ময়লা ফেলার নির্ধারিত স্থান না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। সিদ্ধিরগঞ্জ ও বন্দরে অস্থায়ীভাবে ময়লা ফেলা হলেও তাতে দেখা দিয়েছে নানা সমস্যা। তবে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন মেয়র। নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ নিয়ে রিপোর্ট করছেন স্থানীয় প্রতিনিধি সাদাত হোসেন স্বপন, জানাচ্ছেন রকিব মানিক। শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে প্রায় 20 লাখ মানুষের বাস। বিশাল এই জনগোষ্ঠীর গৃহস্থালী ও শিল্প কারখানার বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় চরম দুর্ভোগে আছেন স্থানীয়রা। প্রতিদিন কয়েকশো টন ময়লা ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় বেশিরভাগ যাচ্ছে শীতলক্ষ্যা নদীতে। নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্যতা সংকট। পাশাপাশি বন্দর ও সিদ্ধিরগঞ্জে অস্থায়ী জায়গায় ময়লা ফেলায় তৈরি হচ্ছে ভিন্ন রকমের সমস্যা। ময়লা আবর্জনা যদি কোনোখানে ফালানো হয়, রাখা হয়, সেখানে একটা সমস্যা। আর দ্বিতীয়ত এটা পরিষ্কার করে রাখাও এটা একটা দায়িত্ব। ময়লার গন্ধে অনেক দুর্গন্ধ হয়ে থাকে, ময়লার ডাম্পিংটা যেন খুব দ্রুত হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। আমাদের ডাম্পিং এর অবস্থা খুব খারাপ ছিল, আমাদের জায়গা ছিল না ডাম্পিং করার মতো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইতিমধ্যে আমরা প্রজেক্ট জমা দিয়েছিলাম গত টার্মে। সেই প্রজেক্টটা ইতিমধ্যে পাস হবে ইনশাল্লাহ, সেটা আমরা কাজ করব। নারায়ণগঞ্জবাসীর অন্যতম প্রধান সমস্যার দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা সিটি কর্পোরেশনবাসীর। রকিব মানিক, আরটিভি। শেরপুরের চরাঞ্চলের রাসায়নিক সার ও বিষমুক্ত টমেটো চাষ করছেন কৃষকরা। পোকা দমনে কীটনাশকের বদলে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন তারা। এতে খরচও লাগছে কম। স্থানীয় চাহিদা মিটিয়েও বিষমুক্ত এসব টমেটো সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শেরপুরের স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জৈব সার এবং ভার্মিকম্পোস্ট ব্যবহার করে টমেটোর আবাদ করেছেন শেরপুর সদর উপজেলার 20 জন কৃষক। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেছেন তারা। এতে খরচ হয়েছে কম। টমেটোর বাম্পার ফলনে মুখে হাসি চাষিদের। এরই মধ্যে বিষমুক্ত এই টমেটোর মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জাপানের প্রতিনিধি দল। মান ভালো হয় পাইকারদের কাছেও এই টমেটোর চাহিদা রয়েছে। আর বিষমুক্ত নিরাপদ সবজি পেয়ে খুশি ভোক্তারা। এবার আমরা লাভবান হয়েছি, কারণ আমাদের আবাদগুলি নষ্ট হয় না। জাপান থেকে লোক আসছিল, আমাদের টমেটো দেখে গেছে, তারা আগামী বছর নিব করে আমার সঙ্গে প্রতিগত করছে। বিষ নাই, টাটকা সিরা টাটকা বেচা। 400 সেক্স ফেরোমন ট্র্যাপ এখানে ব্যবহার করা হয়েছে, যে পোকা এখানে নাই বললেই চলে। এদিকে টমেটো চাষে সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। তাদের উৎপাদন খরচ বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা করে কম হচ্ছে। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আমরা আশা করছি আগামীতে আরো কৃষক এই উদ্বুদ্ধ হয়ে ফেরোমন পাত ব্যবহার করবে এবং বিষমুক্ত সবজি উৎপাদন করবে। স্থানীয় এই বিষমুক্ত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। নাদিরা সুলতানা, আরটিভি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাজারে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 100। ইরাকের বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত 55 জন।
এবং আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো রোলবল বিশ্বকাপের চতুর্থ আসর। আয়োজনে মুগ্ধ বিদেশি দলগুলো, বাংলাদেশের চোখ শিরোপাতে। বিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে। রাজধানীর ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হলো। এগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ, জ্যোতি তুমির কলেজ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলো। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.আ. মোশাররফ সিদ্দিকের সভাপতিত্বে কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন ও পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্টে রূপ দিতে কক্সবাজারের রামুতে চলছে সেনানিবাসের উন্নয়ন কাজ। এ উপলক্ষে গেল সপ্তাহে নতুন প্রতিষ্ঠিত 7টি ইউনিটের পতাকা উত্তোলন ও পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রামু সেনানিবাস ঘুরে এসে জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব, ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মিয়ানমার লাগোয়া গুরুত্বপূর্ণ জেলা ও পর্যটন নগরী কক্সবাজার। মাঝে মধ্যেই অস্থির হয়ে ওঠা সীমান্ত, কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী, পর্যটন শিল্পের বিকাশ, চোরাচালান রোধ ও সমুদ্র উপকূলের নিরাপত্তা বিবেচনায় স্থানীয়ভাবে সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি গুরুত্বপূর্ণ। এর লক্ষ্যকে সামনে রেখে 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজারের সদর দপ্তর হিসেবে গড়ে তোলা হচ্ছে রামু সেনানিবাসকে। মহান ভাষা আন্দোলনের মাসে সম্প্রতি সেনানিবাসে গিয়ে কাজের অগ্রগতি দেখেন সেনাবাহিনী প্রধান। তিনি সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখার পাশাপাশি সালাম নেন। পরে 7টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। এখানে পাহাড়, জঙ্গল, বনভূমি শুধু ছিল। মাত্র 2 বছর পর এই নবগঠিত গ্যারিসন নয়নাভিরাম সবুজ শ্যামল রূপে পরিণত হয়েছে। সুদূর প্রসারী নগর পরিকল্পনার আলোকে প্রাকৃতিক শোভাকে নষ্ট না করে পরিবেশ বান্ধব একটি সেনানিবাস গঠনের জন্য আমি এই ডিভিশনের জিওসি সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সুদূর প্রসারী নগর পরিকল্পনার আলোকে গড়ে তোলা সেনানিবাসে উপস্থিত সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনা সদস্য হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ সেবায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনা প্রধান। ইতিমধ্যেই সিলেটে 17 পদাতিক ডিভিশন এবং রামুতে 10 পদাতিক ডিভিশন এবং পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা ও তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। শাহাবুদ্দিন শিহাব, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় 100 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন 200-রও বেশি। গতকাল সন্ধ্যায় শেওয়ান শহরে সুফি দরবেশ লাল শাহবাজ কালান্দার মাজারে ওই হামলা চালানো হয়। পুলিশ জানায়, প্রতি সপ্তাহের বিশেষ ইবাদতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সুফি সাধক মাজারটিতে গিয়েছিলেন। পরে আইএস তাদের স্বীকৃত বার্তা সংস্থা আমাকে এর দায় স্বীকার করে নেয়। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 55 জন, আহত অর্ধশতাধিক। ইরাকি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিয়া অধ্যুষিত বাইয়া এলাকায় একটি কার ডিলারশিপের কাছে ব্যস্ত সড়কে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলাটি চালানো হয়। ক্লেমন খেলার সংবাদ।
আনন্দক্ষণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হলো রোলবল বিশ্বকাপের চতুর্থ আসর। উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। বাংলাদেশের আয়োজনে মুগ্ধ বিদেশি দলগুলো, আর স্বাগতিকদের চোখ শিরোপাতে। কর্মকর্তাদের লক্ষ্য সুষ্ঠুভাবে আসরের পরিসমাপ্তি। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। কুষ্ঠ চিকিৎসা সহজলভ্য না হয় ভোগান্তি চরমে রোগীদের, হয়রানি থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি। বর্তমান ইসির অধীনে আগামী জাতীয় নির্বাচন, বললেন হাসান মাহমুদ। নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচন হলে বিএনপি অবশ্যই অংশ নেবে, মন্তব্য রিজভীর। নারায়ণগঞ্জে ময়লা ফেলার নির্ধারিত স্থান না থাকায় দুর্ভোগে নগরবাসী, সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। এবং শেরপুরে চরাঞ্চলে চলছে রাসায়নিক ও বিষমুক্ত টমেটো চাষ, পোকা দমনে ব্যবহার হচ্ছে বিশেষ পদ্ধতি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।